হ্যাঁ পিকনিক যাচ্ছি তো মানে পিকনিক যাচ্ছি কাকু স্যার নিয়ে আসেন আপনার ফোনটা নিয়ে আসেন সমস্যা কি এখন তো স্যার আরো দিবেন কেন স্যার রিজেক্ট খাইছে আচ্ছা ঠিক আছে ওটা পরে ডিসকাশন হচ্ছে আজকে ক্লাস কন্টেন্ট দেখেন আমরা গত ক্লাসে কি পর্যন্ত দেখছি এটা দেখছি গত ক্লাসে ঠিক আছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে কি দেখছি আমরা তিনটা আমাদের স্টেজ ছিল এই স্টেজ তিনটা কি কি আপনার হচ্ছে জেনারেশন ছিল তারপর এই সম্পূর্ণ স্টেজটা কি এটা হচ্ছে ট্রান্সমিশন আর লাস্টে এসে ডিস্ট্রিবিউশন ছিল এই যে তিনটা পার্ট ছিল আপনার জেনারেশন ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন এই তিনটা পার্ট নিয়ে আমরা আজকে ডিসক্রিপশন করে পড়ব ঠিক আছে ইলাবোরেট করে পড়ব তো দেখি ফার্স্ট অফ অল কি আমাদের হচ্ছে একটা পাওয়ার সিস্টেমের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার জেনারেশন এগুলো আপনারা সবই জানেন তারপর একটা ওভারভিউ করে দেওয়া আর কি এখানে এগুলো যদি আপনারা বলেন যে এক্সামে কোথায় থাকবে বা কি এগুলো কিন্তু আপনার এই স্টার্টিং এগুলো ছাড়া কিন্তু আসলে কোশ্চেন হবে না এগুলো দিয়ে কোশ্চেন স্টার্ট হবে তো জেনারেশন কি আপনি যদি জেনারেশন ডেফিনেশন বলেন তাহলে ডেফিনেশন দেখেন পাওয়ার জেনারেশন ইজ দ্য প্রসেস অফ কি প্রোডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ভেরিয়াস এনার্জি সোর্স ভেরিয়াস কেন বলা হয়েছে বলেন অনেকগুলো সোর্স থেকে আসে তো এটা কি সিঙ্গেল কোন সোর্স থেকে আসে না এটা মাল্টিপল সোর্স থেকে আসে এবং এটা একসাথেই আসে এসে ইন্টারকানেক্টেড হয় কোথায় গ্রিডে ইন্টারকানেক্টেড হয় যেখান থেকে ট্রান্সমিট হয় তো ঠিক আছে দেখেন আপনারা সবাই একটু দেখেন জিনিসটা দেখার চেষ্টা করেন এগুলো কিন্তু ভার্চুয়াল কিছু না এগুলো সবই কিন্তু বাস্তব রিয়েলিটি মানে আপনারা ম্যাচ করতে পারবেন আর কি আপনারা যা দেখেন সবকিছুর সাথে তো সেকেন্ড পয়েন্টটা কি লেখা আছে ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য পাওয়ার সিস্টেম ফলোড বাই দ্য ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন তো পাওয়ার সিস্টেমের এটা হচ্ছে ফার্স্ট স্টেজ যেখান থেকে পাওয়ার সিস্টেমটা স্টার্ট করা মানে পাওয়ার সিস্টেম প্রসিডিউরটা স্টার্ট হয় আর কি তো দেখেন কত রকম আপনার জেনারেশন আছে যেমন আপনারা একটু বলছেন কি ভেরিয়াস হচ্ছে সোর্স আছে তো সোর্স গুলো কি রকম ফার্স্ট অফ অল কি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এখানে কি কি ইউজ হয় কি ইউজ হয় দেখেন কয়লা তারপর তেল আছে গ্যাস আছে টু প্রোডিউস হিট এটা মেইন পারপাস থাকে কি হিট প্রোডিউস করা ঠিক আছে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি পাওয়ার প্ল্যান্ট করব তিন রকম পাওয়ার প্ল্যান্ট করব তিন রকম পাওয়ার প্ল্যান্ট করব কি কি থার্মাল নিউক্লিয়ার আর হচ্ছে হাইড্রো এই তিনটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব এবং সেটা মিডল আগে তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোল তারপর হচ্ছে ওয়েল তারপর গ্যাস এগুলোর মেইন পারপাস কি থাকে পারপাস হচ্ছে আমরা হিট জেনারেট করা হিট জেনারেট করার পর কি হবে হিটটা কোথায় দেওয়া হয় হিটটা দেওয়া হচ্ছে কোন একটা থার্মাল মানে পানিকে কি করা হয় পানিকে হচ্ছে বাষ্পে পরিণত করা হয় তারপর সেই বাষ্প অনেক ফোর্স দিয়ে টারবাইনে পাস করা হয় তারপর টারবাইন কি করে টারবাইন ঘুরবে ঘোরার ফলে কি হবে জেনারেটর ইন্টারকানেক্টেড হচ্ছে সেই জেনারেটর হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করবে কি ইলেকট্রিসিটি জেনারেট করবে এটা অবশ্যই ডিসি ডিসি জেনারেট করবে কিভাবে এসি জেনারেট করবে ঠিক আছে যদি ডিসি জেনারেটর পছন্দ আপনারা ডিসি জেনারেটরে কি থাকে এসি জেনারেটর আর ডিসি জেনারেটরের ইন্টারনাল কনস্ট্রাকশন অলমোস্ট সেম শুধু ডিসি তে কি থাকে ডিসি তে এখানে হচ্ছে একটা রিং থাকে যে রিংটার মধ্যে মানে খাঁজকাটা সেগমেন্ট থাকে সেগমেন্ট এই সেগমেন্ট এই রিংটাকে কি বলে এটা হচ্ছে একরকম রিং বাট এটার মধ্যে এই মানে এটা কন্টিনিউয়াস এটা ডিসকন্টিনিউয়াস থাকার জন্য এটা কি বলা হয় স্প্লিট রিং এই স্প্লিট রিং কি করে এই এসিটার সেগমেন্টটাকে চেঞ্জ করে দেয় যেমন ধরেন আপনার এই এই নেগেটিভ যে সেগমেন্টটা আছে এটাকে সে উপর দিক করে দেয় কিভাবে গতদিন যেমন আপনাদেরকে হয়তো বলা হয় না পোলারিটি চেঞ্জ করে দেয় ঠিক আছে তো পোলারিটি চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে কি করে এই যে নেগেটিভ পার্টটা এটা উপরে চলে যায় তাহলে উপরে গিয়ে কি হয় এটা ডিসি মানে ডিসি হয়ে গেল মানে একমুখী হয়ে গেল তো এই যে স্প্লিট রিং এই জিনিসটা তো ওই বড় বড় জেনারেটরে থাকে না সো এটা কি করে ওইটা হচ্ছে আপনাকে পিওর এসি সাপ্লাই ডেলিভার করে এসি কারেন্ট তারপর কি দেখেন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস কনভার্টস পটেনশিয়াল এনার্জি টু স্টোরড ওয়াটার ইনটু মেকানিক্যাল এনার্জি এটা কি এনার্জি কে কনভার্ট করে পটেনশিয়াল এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে
পটেনশিয়াল মানে হচ্ছে কাইনেটিক এনার্জি না, কি বলে এটা কি পটেনশিয়াল এনার্জি। হাইটে যেটা থাকে পটেনশিয়াল এনার্জিটাকে আপনি কোথায় মানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, মেকানিক্যাল এনার্জি তারপর কি করে, তারপর হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে এটা কনভার্ট করে। তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে যেখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কিছু বলবেন? হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি মানে কি, এখানে এই যে হাইট আছে, হাইটটা কোথায় আছে, কারণ এটা পানিটা হচ্ছে অনেক উপরে স্টোর করা হয়। হ্যাঁ, তো আপনার যখন আপনার হচ্ছে যে রুফটপে যে আপনার কি আছে ওয়াটার স্টোরেজ আছে, তো এই ওয়াটার স্টোরেজটা থেকে যে পানিটা আপনার মানে কলে আসতেছে, এটা কিভাবে আসতেছে, এটা ফোর্সে আসতেছে। এই ফোর্সটা কোথা থেকে পাচ্ছে, এটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জিতেই পানিটা যে স্টোর আছে ওই এনার্জির কারণেই আপনার ফোর্সে পানিটা আপনার বাসায় কলে আসতেছে। সো ঠিক এইরকমই একটা প্রসিডিউরে এই দিক দিয়ে হচ্ছে পানি ফ্লো করে এইখানে একটা জেনারেটর দিয়ে এই টারবাইনকে হচ্ছে রোটেট করানো হয়। টারবাইনের সাথে কাপড় থাকে কি জেনারেটর, তারপর জেনারেটর থেকে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি পাই। এটা আমরা ইলাবোরেট করে করব হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি, এটা তো আমাদের জন্য একটা মানে কি বলবো, এটা ট্রেন্ডলি বলা যায় যে একটা প্রসিডিউর, যে বাংলাদেশ সামনে হয়তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার সেক্টরে হচ্ছে নাম দেখাইতে যাচ্ছে। অবশ্যই যাওয়া যাবে, চাইলে আপনার নিউক্লিয়ার প্ল্যান্টের মতো যাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, যখন এটা হয়তো ফাংশনাল হয়ে যাবে তারপর তো অবশ্যই এটা একটা ওরা একটা সেগমেন্ট চালু করবে ভিজিটরদের জন্য, সেটা কোথায় কোথায় ভিজিট করানো যাবে, কি কি দেখানো যাবে। এখন সরকারে বা মেইন প্ল্যান্টের আশপাশে কারণ এটা তো আসলে আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার, আর এটা খুবই হাইলি সিকিউর একটা সিস্টেম, সিকিউরিটি প্রয়োজন হয় তার মধ্যে। মানে সিকিউরিটিটা কত রকম হতে পারে, এটা যেহেতু সেনসিটিভ টেকনোলজি, তো এখানে তো সবার যাওয়াটা তো দিতে পারবে না, কারণ কে কি উদ্দেশ্যে যাবে এগুলো তো আসলে আগে এনশিওর করতে হবে, বুঝছেন? হ্যাঁ বলেন, নিউক্লিয়ারের জন্য হ্যাঁ পরিবেশের ক্ষতি করার জন্য আপনি জার্মানি বলতে পারেন যে এগুলো হচ্ছে বন্ধ করে দিয়েছে, বাট আমরা আবার স্টার্ট করে দিয়েছি। যাই হোক, 100 বছর পিছনে আমরা তো বলি যে 100 বছর পিছনে, সেটাও কিছু জিনিস আছে। আর আমরা তো বলি যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে এটা হাইলি সিকিউর, এটা কোনোভাবে এটা আশপাশে ক্ষতি করবে না। আর রোসাটম বলছে কি, রোসাটম বলছে আমাদের যে অ্যাশ গুলো থাকবে সব কিছু আমরা আমাদের দেশে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর হচ্ছে ডিসপোজ করবে আর কি। এখন সেটা জানি না কতদূর, যদি সব প্ল্যান অনুযায়ী যদি সবকিছু হয় তাহলে তো এটা অবশ্যই এটা ভালো কিছু আমাদেরকে দেবে। যেহেতু আমাদের কি আমরা হচ্ছে সবকিছু সলভেন্ট না, আমাদের হচ্ছে অল্প খরচে বেশি পরিমাণ পাওয়ার প্রয়োজন, তো এইটা ছাড়া তো আসলে বিকল্প তো এরকম নাই। আর আপনি যেটা পরিবেশের কথা বলতেছেন, এইখানে কি হয়, এইখানে এটা পোড়াইতে হয়, এটা পোড়াইতে হয়, এটা হচ্ছে বার্ন করতে হয়। এগুলো বার্ন করলে কি হয়, এগুলো বার্ন করলে আপনার গ্যাস কার্বন নিঃসরণ হয়, গ্যাস হয়, আমাদের হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট হচ্ছে, সবকিছুই পরিবেশের উপরে ইফেক্ট করছে। মানে কি কই এনভায়রনমেন্ট এফিশিয়েন্ট না, কারণ বুঝছেন আপনার সাথে কোনো কিছু পাইতে হলে কোনো কিছু আপনাকে হারাতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আপনার জ্বর যে আসে, আপনি যে প্যারাসিটামল খান জ্বর ভালো হয়ে যায়, ওইটাও আপনার শরীরের উপর একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করে। রেডিয়েশনের থেকে তো ভালো, রেডিয়েশনের থেকে ভালো, তো ওইটাতে ইনশিওর করা হচ্ছে যে রেডিও অ্যাক্টিভ কোনো কিছু আপনার ছড়াবে না বাইরে। এইভাবেই তো ডিজাইন করা হচ্ছে না, ডিজাইন করে ম্যানেজমেন্টের মতন তো বাংলাদেশ তো অ্যাডভান্স না। বাংলাদেশ তো অ্যাডভান্স না, কিন্তু এটা তো বাংলাদেশ করতেছে না। যারা অ্যাডভান্স বা যারা হচ্ছে অনেক দিন থেকে এগুলো হ্যান্ডেল করে আসতেছে, এগুলো তো রোসাকম, এটা তো আজকে না, আগে থেকে ওদের অনেক এক্সপেরিয়েন্স আছে এগুলোতে হ্যান্ডেল করা। চেরনোবিলের মতো প্রজেক্টগুলো, হ্যাঁ চেরনোবিল এটা তো অনেক আগের কথা, তারপরেও কিন্তু এটা অনেক হাইলি সিকিউর একটা সিস্টেম ছিল। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, করার কিছু নেই, তো ওইসব অ্যাক্সিডেন্ট থেকে তো এরা আবার ইনভেস্টিগেট করে যে প্রবলেমগুলো ছিল ওগুলো ওভারকাম করার চেষ্টা করছে। যাই হোক, দেখা যায় এখন কপালে থাকলে অনেক কিছুই হইতে পারে। এখানে আরেকটা সোর্স কি আছে, রিনিউয়েবল এনার্জি সোর্স, যেটা আমরা সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি দেই। আমাদের প্রায়োরিটি লিস্টের ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এটা আপনারা যে সব ইস্যুস বলতেছেন বা যে সব দিক দিয়ে আপনারা হচ্ছে খুব কনসার্ন, এই কনসার্নের বিষয় হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স। সেকেন্ড কি কি আছে আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স? রিনিউয়েবল এনার্জির মধ্যে কি কি পাওয়া যায় দেখেন, সোলার আছে, উইন্ড আছে, আর কি আছে, বায়োমাস এন্ড জিওথার্মাল also fall under this category. So দেখেন আপনারা যে সোলার উইন্ড এগুলোর সাথে তো মোটামুটি পরিচিত।
মোটামুটি ভালো পরিচিত আপনারা। এই যে কিন্তু এই টার্মগুলো আপনাদের একটু কেউ ডিসক্রাইব করতে পারবেন? এই যে বায়োমাস আর জিওথার্মাল। জি স্যার। বলেন দেখি, বলেন কি রকম বলেন। বায়োমাসটা কি? না আমি জিওথার্মাল কোন। বায়োমাস হচ্ছে স্যার এই পর্যায়ে জিনিস পর্যায়ে এটা স্যার বানায়। আচ্ছা হ্যাঁ আমি জিওথার্মাল কোন। আচ্ছা বলেন জিওথার্মাল আছে ঠিক আছে, রিয়াজ বলুন জিওথার্মাল, আপনি বায়োমাস বলেন। বলেন আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন না? আচ্ছা দেখছেন তো অনেক জায়গায়, হ্যাঁ বলেন। বজ্র রেসার হচ্ছে গ্যাস জ্বালানি হিসেবে ইউজ করে। আচ্ছা মানে আমি হচ্ছে এই যে এই জিনিসটা এখান থেকে জেনারেট করব, তাই তো গ্যাসটাকে। আচ্ছা হইলো, তারপর জিওথার্মাল বলেন। পানি মাটির নিচে আচ্ছা আপনারা কিন্তু কতটা শুনতে পারতেছেন বুঝতে পারতেছি না কিন্তু। দেখেন আপনারা এটা অ্যাটেন্টিভ হন, বলেন। আচ্ছা তামার করে দিই। আচ্ছা বলেন। বাইরের দেশে স্যার দেখা যায় কি যে সকল আগ্নেয়গিরি থাকে তো স্যার একটা সময় স্যার কি হয় আগ্নেয়গিরি তো মানে মরে যায় কিংবা হচ্ছে আর ইয়া করে হ্যাঁ অগ্নিউৎপাত হয় না, বলকান হয়। কিন্তু স্যার তার মানে ভিতরে হচ্ছে স্যার ওই থার্মাল এনার্জিটা থাকে এবং ওই এনার্জিটা ইউজ করে হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে। কিভাবে করবেন স্যার ওই দিয়ে স্যার ওয়াটার ভেপার তৈরি করে হ্যাঁ টারবাইন তারপর টারবাইন রোটর কিন্তু স্যার ওটা ব্যয় স্যার এটা স্যার আইসল্যান্ডের এই প্রযুক্তিটা বেশি। হ্যাঁ স্যার ওইদিকে আপনার ভলকানো কতগুলো আছে আইসল্যান্ডে হ্যাঁ মিনিমাম স্যার 1000 আছে। তাহলে ওদের ওখানে আপনার ডেনসিটি যত বেশি ঠিক আছে ওদের হয়তো অত মাটির নিচে যেতেও হয় না, ওই হিট ওই পরিমাণ হিট হচ্ছে বুঝছেন। তো এটাও একরকম হচ্ছে নিউক্লিয়ার বলতেছে কি বলে রিনিউয়েবল এনার্জি একটা এক্সাম্পল হতে পারে। তারপর দেখেন এই জেনারেশনে আমি যদি হচ্ছে কিছু কি কম্পোনেন্টের কথা চিন্তা করি, কি কি পার্টস থাকে সবচেয়ে বেশি বহু পরিচিত পার্টস গুলো কি দেখেন, প্রাইম মুভার থাকে, জেনারেটর থাকে, তারপর কি কন্ট্রোল সিস্টেম থাকে আর কি প্রোটেকশন সিস্টেম থাকে। তো ফার্স্ট অফ অল দেখেন প্রথমটা কি আছে প্রাইম মুভার। প্রাইম মুভার কি আসলে যে মেকানিক্যাল এনার্জিটাকে যে আমরা কনভার্ট করব ইলেকট্রিক্যাল এনার্জিতে তার ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইম মুভার। মানে প্রাইম মুভার বলতে যেটা দিয়ে আসলে জেনারেটরকে রোটেট করানো হয় সেটাই আমার প্রাইম মুভার। তো এখানে প্রাইম মুভার কি হইতে পারে, প্রাইম মুভার একটা আপনার মানে উইন্ড টারবাইনটা হইতে পারে, কারণ টারবাইনটা দিয়ে আমার জেনারেটরটাকে ঘোরানো হয়, এটা হইতে পারে। ইভেন আপনি আপনার জেনারেটর আর সার্ভিস কি বলে ইন্ডাকশন মোটর দিয়েও করে দিতে পারেন কিন্তু সেটা তো আমার এফিশিয়েন্ট হবে না, কারেন্ট দিয়ে আমি কারেন্ট জেনারেট করলাম। তো আপনি হাত দিয়েও ঘুরাতে পারেন। দেখা যায় তো আমাদের কিছু ডিআইওয়াই প্রজেক্টে দেখা যায় যে হাত দিয়ে ঘুরে ঘুরে লাইট জ্বালাচ্ছে, ছোট ছোট লাইট, ঠিক আছে। তারপর সাইকেলের সাথে হচ্ছে কিছু অ্যাটাচ করে সাইকেলের লাইট জ্বালানো যায়, এটা। আর জেনারেটর তো আপনারা সবাই জানেন, জেনারেটর বুঝতে পারছেন যে জেনারেটর দিয়ে আসলে মেইন ইলেকট্রিক্যাল এনার্জিটা জেনারেট করা হয়। কিন্তু যে জেনারেটরের কথা আমরা এখন আলোচনা করতেছি এটা কি আমাদের বাসাবাড়ির জেনারেটর না, এটা হচ্ছে পুরো দেশের একটা জেনারেটর বলতে পারেন, মানে দেশের বললেও ভুল হবে, হ্যাঁ মানে অনেক বড় একটা জেনারেটর যেটাতে হচ্ছে ক্যাপাসিটি অনেক বেশি, ঠিক আছে। তারপর কন্ট্রোল সিস্টেম কেন ইউজ করা হয়, কন্ট্রোল সিস্টেম নিয়ে আপনাদের সাথে গত সেমিস্টারে অনেক কথা হয়েছে, কিন্তু দেখেন এখন কন্ট্রোল সিস্টেম পাওয়ার সিস্টেমের মধ্যেও চলে আসছে, ঠিক আছে। এই যার জন্যই হয়তো বা পাওয়ার সিস্টেম পড়ানোর আগে আপনাদেরকে কন্ট্রোল সিস্টেমটা বলানো হয়েছে। এখন হচ্ছে সবকিছুই কি গ্রিডে হচ্ছে কি দিয়ে চলে, ইন্টারকানেক্টেড অবস্থা থাকার কারণে সবকিছু নিজে নিজেই কিন্তু আপনার অপারেট হয়। তো কিভাবে অপারেট হয়, এটা কিন্তু কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অপারেট হয়। যে আপনার একটা টারবাইন কত স্পিডে ঘুরবে বা ওর থেকে বেশি হয়ে গেলে কি হবে স্পিড, তারপর কম হয়ে গেলে কি হবে, এগুলো কিসের উপর ইফেক্ট করবে, ফ্রিকোয়েন্সির উপর ইফেক্ট করবে। ফ্রিকোয়েন্সির উপর যেন ইফেক্ট না পড়ে সেই জন্য কন্ট্রোল সিস্টেম এখানে অ্যাপ্লাই করা আছে যে নিজে নিজেই হচ্ছে সবকিছু ডিসিশন নিতে পারবে। আর তারপর কি লাস্টে যেটা ইউজ করে সেটা হচ্ছে প্রোটেকশন সিস্টেম। কারণ প্রোটেকশন আপনার প্রয়োজন আছে, প্রোটেকশন না হইলে কি হবে, আমাদের পাওয়ার সিস্টেম সব সময় হচ্ছে ফল্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ পাওয়ার সিস্টেম পাওয়ার প্ল্যান্ট মানে আপনার জেনারেট করতেছে, আর আমরা এত এত মানুষ হচ্ছে ইউজ করতেছি, আমাদের কানেকশন বলেন বা আমাদের ওয়্যারিং বলেন অনেক কিছুতে প্রবলেম থাকতেই পারে। তো এই প্রবলেমের কারণে কি হবে, বিভিন্ন রকম ফল্ট আসবে, তারপর আমাদের এনভায়রনমেন্টাল কিছু ইফেক্ট আছে। এই ফল্ট গুলো যেন পাওয়ার সিস্টেমের ওই দামি দামি বা কস্টলি ইকুইপমেন্ট গুলোকে যেন
নষ্ট না করতে পারে সেই জন্য আমাদের কি করা হয় প্রোটেকশন সিস্টেম ইউজ করা হয়, যেটার আওতায় কি করে তাহলে হচ্ছে কি বলছে সেফগার্ড ইকুইপমেন্টস কিছু আছে যে ইকুইপমেন্ট গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, তারপর আপনাদের নেক্সট সেমিস্টারে সুইচ গিয়ার প্রোটেকশন থাকবে সেইখানে আরো ডিসক্রাইব করে বলা থাকবে। তারপর দেখেন কি আছে, এই যে ট্রেন্ড, এই কথাটা তো এখন হচ্ছে খুব বেশি প্রচলিত, কারণ ট্রেন্ডি একটা টি-শার্ট হইতে পারে, ট্রেন্ডি সং, এটা এটার সাথে আপনারা অনেক বেশি পরিচিত ট্রেন্ডি। তো দেখেন এই ট্রেন্ড এই ওয়ার্ডটা যদি আমি জেনারেশনে নিয়ে আসি তাহলে কি হয়, আমাদের ট্রেন্ডি কি মানে কি চলতেছে এখন, হ্যাঁ এখন কি চলছে বর্তমানে কি চলতেছে দেখেন, গ্রিড কানেক্টেড রিনিউয়েবল এনার্জি সোর্স, স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশন, ইউজ অফ এআই এন্ড আইওটি ইন জেনারেশন কন্ট্রোল। ঠিক আছে, তার মানে কি এগুলো কিন্তু হয়তো কথাগুলো নতুন, এগুলো আমাদের বইয়ে হয়তো ভাবে এখনো আসে নাই, কিন্তু এগুলো কিন্তু অনেক প্রচলিত এগুলো টার্ম। তো এই টার্মে কি করা হয়, এখন আমাদের গ্রিডটা আগে যেমন দেখা যেত যে আমরা হয়তো বাসা বাড়িতে শুধু সোলার প্যানেল ইউজ করতেছি, গ্রিড আমাদের হচ্ছে কিসে ওই যে কোল পাওয়ার প্ল্যান্ট বা হচ্ছে গ্যাস পাওয়ার প্ল্যান্ট এগুলোর সাথে হচ্ছে কানেক্টেড। বাট এখন যেটা হচ্ছে দেখেন আমাদের উইন্ড বলেন, সোলার বলেন, তারপর সাথে হচ্ছে কোনো ইম্পোর্টেড ইলেকট্রিসিটি বলেন, আবার আমাদের যে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সবগুলো একসাথে ইন্টারকানেক্টেড। ইভেন আপনারা যেমন বলছিলেন কিছুদিন গত ক্লাসে জিজ্ঞেস করছিলেন যে অন গ্রিড সোলার সিস্টেম কি, অফ গ্রিড সোলার সিস্টেম কি, সেই অন গ্রিড সোলার সিস্টেমও আমার গ্রিডের সাথে কানেক্টেড। আমার বাসা হচ্ছে সামান্য 2000 ওয়াটের একটা সোলার প্যানেল, সেটা আবার গ্রিডের সাথে কানেক্টেড, আমি ইউজ না করতে সে আবার গ্রিডে সাপ্লাই দিচ্ছে। কিন্তু কিভাবে সাপ্লাই দিচ্ছে, সে যে সাপ্লাইটা দিচ্ছে ওই সাপ্লাইটা কিন্তু অবশ্যই মানে গ্রিড যেটা সাপ্লাই দিচ্ছে সেটা সমান। তো আপনারা এগুলো পড়ে আসছেন হয়তো বা জানেন কিনা যে মোটরের জেনারেটরের প্যারালাল অপারেশন করছেন? জি স্যার। প্যারালাল অপারেশন, জি স্যার। তো এইখানে কি কেন প্যারালাল অপারেশন করতে হয় বলেন? স্যার ওই যে লোড ক্যাপাসিটি বেশি দরকার বেশি। আমার প্যারালাল অপারেশন কেন প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ধরেন ঠিক আছে আপনার কথা, আমার হচ্ছে সাপোজ 100 মেগাওয়াট আমার ডিমান্ড, আমার 100 মেগাওয়াট আমার হচ্ছে ইলেকট্রিসিটি প্রয়োজন। তো এখানে আমার 100 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমি কোথা থেকে পাবো? আমার জেনারেট করতে হবে, জেনারেটর থেকে পাবো। তো আমার জেনারেটরকে 100 মেগাওয়াট কি পসিবল, মানে ও কি এটাতে দিতে পারবে, সাপ্লাই দিতে কি ক্যাপাবল? তার তো ক্যাপাসিটি এত না, ধরেন ওর ক্যাপাসিটি 10 মেগাওয়াট। তো আমি এখন কি করব, আমি এখন 100 মেগাওয়াট কিভাবে আমি কালেক্ট করব? তাহলে আমাকে কি করতে হবে, এরকম 10টা জেনারেটর আমাকে কানেক্ট করতে হবে। তো এই 10টা জেনারেটর থেকে আমি 100 মেগাওয়াট পাবো। তো 10টা এই জেনারেটর আমাকে কিভাবে কানেক্ট করতে হবে? অবশ্যই প্যারালালে কানেক্ট করতে হবে, তাছাড়া আমি 100 মেগাওয়াট পাবো না। যদি সিরিজে করি তাহলে কি হবে, আমার ভোল্টেজ বেড়ে যাবে, তাই না? কিন্তু আমি তো ভোল্টেজ চাই না, আমি চাই মানে মেগাওয়াট পুরো পাওয়ারটা যেন বেড়ে যায়, মানে কারেন্টের পরিমাণ বাড়বে, কারেন্টের পরিমাণ বাড়বে, ভোল্টেজটা সেম থাকবে। সোজা কথা হচ্ছে এটা। সো আমাকে কি করতে হবে, এরকম ধরেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইভাবে এইভাবে 10 নাম্বার জেনারেটর কি করতে হবে, কানেক্ট করতে হবে, যেগুলো হচ্ছে 10 মেগাওয়াট। তো এগুলো কানেক্ট করার জন্য আমার কি কি বিষয় খেয়াল রাখতে হবে এই জেনারেটর গুলো? ফ্রিকোয়েন্সি সেম কিনা, আচ্ছা ভোল্টেজ রেটিং সেম কিনা, এক্স্যাক্ট এগুলো আমাকে সেম দেখতে হবে। কি দেখতে হবে, ধরেন এখানে হচ্ছে 11 কেভি জেনারেট করতেছে, তো সবগুলো কি করতে হবে, 11 কেভি জেনারেট করতে হবে। তারপর কি করতে হবে, ফেজ অ্যাঙ্গেল আছে, ফেজ অ্যাঙ্গেল, তারপর আমাকে ফেজ অ্যাঙ্গেলের দিকে দেখতে হবে, ফেজ অ্যাঙ্গেল আমাকে সেম থাকতে হবে, ফেজ সিকোয়েন্স সেম থাকতে হবে। সিকোয়েন্স, তারপর কি একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কি করতে হয় বলেন, ফ্রিকোয়েন্সিটাও সেম থাকতে হবে। কিন্তু প্যারালাল অপারেশনের ক্ষেত্রে করা হয় কি, এই 100 মেগাওয়াট তো হয়তো বা আমার একসাথে প্রয়োজন হয় না, হয়তো 90 মেগাওয়াট হয়, কখনো কখনো 100 মেগাওয়াটও হয়। সো এগুলো জেনারেটর যেহেতু আপনার হচ্ছে মানে অন করতে সময় লাগে, মানে সাথে সাথে অন করা যায় না, ওই জন্য কি হয়, ধরেন আপনার হচ্ছে 9 নাম্বার পর্যন্ত কানেক্টেড আছে, এখন আমি 10 নাম্বারটা কানেক্ট করার প্রয়োজন বোধ করতেছি, তখন আমি কি করব, আগে আমি 10 নাম্বারটা অন করব, চালু করব, চালু করার পরে মেজার করব কি, যে এই যে 9টা যে ইন্টারকানেক্টেড আছে, এই 9টার আমাকে দেখতে হবে ফেজ অ্যাঙ্গেল সেম আছে নাকি, ফেজ অ্যাঙ্গেল দেখতে হবে, জেনারেটেড ভোল্টেজ দেখতে হবে, তারপর ফ্রিকোয়েন্সিটা কত করব জানেন,
ফ্রিকোয়েন্সি যদি এটা 50 হার্জ হয় তাহলে আমি 50.5 or 51 হার্জ আমাকে এটা করতে হবে, করে তারপরে আমাকে এটাকে কানেক্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কেন আমাকে এটা করতে হবে। তো দেখেন আপনার লোড বাড়লে কি হয়, লোড বাড়লে কিন্তু জেনারেটর স্পিড কমে। এটা অনেকটা এর মতো, কিসের মতো? তার মোটরের লোড কাকে বলে? মোটরের লোড হচ্ছে, মোটর মনে করেন আপনার নরমালি রোটেট করতেছে, ঘুরতেছে মোটর সাপোজ, তো ওর সাথে যখন আপনি একটা জেনারেটর কাপল করে দেবেন তো ওইটাকেও তো রোটেট করাতে হবে, মানে রোটেট করাইতে হবে। হ্যাঁ, রোটেট করাতে হবে। আর আপনি যেটা বলতেছেন স্লিপের কারণে, তো এটা হচ্ছে স্লিপ, এটা কি কিসে আসে? এটা হচ্ছে আপনি যখন ইন্ডাকশন মোটরের কথা বলবেন তখন কিন্তু স্লিপ আসবে টার্মটা। আর যখন আপনি আবার সিনক্রোনাস মোটরে যাবেন তখন স্লিপ কত হবে? স্লিপ তখন থাকবে না, তার কারণ আমার হচ্ছে ওই ফ্লাক্সের যে রোটেশনাল স্পিড ওইটার সাথে আমার রোটরের রোটেশনাল স্পিডটা তখন সেম হয়ে যাবে। তো সিনক্রোনাইজ জেনারেটরের ক্ষেত্রেও যখন লোড আমি দিব জেনারেটরকে, মানে কানেক্ট করব যখন আমি, তো তখন ওই জেনারেটরের উপর একটা ইফেক্ট করে ওই স্পিডটা কমে আসবে। ঠিক আছে, স্পিডটা কমে আসলে কি হবে? স্পিডটা কি হবে? তাহলে 50 হার্জ আমার কখন হবে বলেন? একটা জেনারেটরের ক্ষেত্রে সেম, এটা হচ্ছে এনএস কত? 120 F by P। সো আমি যদি এখানে P টা F চাই তাহলে আমার কি হচ্ছে? কি হচ্ছে বলেন? মানে P F সমান হইতেছে স্যার NP বাই 120। আর এই কি হচ্ছে? 120। তাহলে কি হইলো? আর F কোথায়? F এর পাশে NS কোথায় যাবে? ঠিক আছে? তো এখানে এই যে একটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই যে এটা তো আমার ফিক্সড, তাহলে এইটার উপর ডিপেন্ড করতেছে, মানে এই এনপির উপর, যে রোটরটা কত স্পিডে ঘুরতেছে এটা। সো রোটরটা কিন্তু কিছুক্ষণের জন্য হইলো একটা কি একটা ইফেক্ট করবে, যে ইফেক্টের কারণে একটু হলেও কমে আসবে। সো কমে আসলে কি হবে? তখন ফ্রিকোয়েন্সিটাও কমে যাবে। তো আমার ফ্রিকোয়েন্সি কিন্তু কমানো যাবে না, ফ্রিকোয়েন্সি আমার সেম রাখতে হবে। তো এইটা যদি আমি ওই 50 এর সাথে তাল মিলায় 50 করে দেই, কারেন্ট করার সাথে সাথে 49.5 হয়ে যাবে। তো কি করতে হবে আমাকে? স্লাইটলি হায়ার দেন ইন্টারকানেক্টেড সিস্টেম। তো ইন্টারকানেক্টেড সিস্টেমের থেকে অল্প সামান্য পরিমাণে বেশি করে আমাকে এই ফ্রিকোয়েন্সিটা মেজার করে তারপরে এটা করতে হবে কি, তারপরে এটা এই সিস্টেমে কানেক্ট করে দিতে হবে, তাহলে প্যারালাল হয়ে গেল জিনিসটা। তো দেখেন এই যে এখানে কথাটা বলা হয়েছে গ্রিড কানেক্টেড রিনিউয়েবল এনার্জি সোর্স, এই জিনিসটা দেখেন। তারপর কি বলছে? স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশন। এই স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশন মানে কি? আমার বাসায় যে অন গ্রিড সোলার সিস্টেমটা আছে ও সব সময় মেজার করতেছে যে গ্রিডের ফেজ সিকোয়েন্স, গ্রিডের ফ্রিকোয়েন্সি, গ্রিডের ভোল্টেজ এটা কত আছে। এইটা সে মেজার করে ওইভাবেই ওর ইনভার্টার কি করে? আমার তো হচ্ছে সোলার প্যানেল থেকে কি আসে? ডিসি সোর্স। তো এই ডিসি এনার্জিটাকে সে ওইভাবে, মানে যতটুকু প্রয়োজন, এই তিনটা ক্রাইটেরিয়া, এই ফেজ অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার যে জেনারেটেড ভোল্টেজ, এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করে ও হচ্ছে কানেক্ট করতেছে। ইভেন সে অনবরত কন্টিনিউয়াসলি সাপ্লাই দিচ্ছে, এইগুলো কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের সাথে হচ্ছে তাল মেলে ও হচ্ছে ওভাবে সাপ্লাই দিচ্ছে। এইভাবে এই জন্য কিন্তু এটাকে বলা হয় কি স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশন। তারপরে কি আছে? ইউজ অফ এআই এন্ড আইওটি ইন জেনারেশন কন্ট্রোল। কি এআই দিয়েই তো আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া তো কিভাবে বুঝতেছে যে আমার কত ভোল্টেজ প্রয়োজন, কত ফ্রিকোয়েন্সি প্রয়োজন। এখন গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে আসছে, আমাদেরও কি করতে হবে? কমাই দিতে হবে। এই জিনিসগুলো সব এআই দিয়ে এখন কন্ট্রোল করা হয়। আর এআই মানে হচ্ছে আপনার কি কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এখন ট্রান্সমিশনে আসি। ট্রান্সমিশনে কি আছে? ট্রান্সমিশনে যদি আপনি ডেফিনেশন জানতে চান তাহলে পাওয়ার ট্রান্সমিশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সপোর্টিং ইলেকট্রিসিটি ফ্রম জেনারেশন স্টেশন টু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কোথায়? মেইনলি আমরা যেটা বলি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনও হইতে পারে, আবার কি হতে পারে? আমার যে মাথার উপর যেটা থাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেটাও হইতে পারে। তো এখানে কি বলা আছে? ইট লোকেটস এট হাই ভোল্টেজ টু রিডিউস লসেস ওভার লং ডিসটেন্স। এটা অনেক হাই ভোল্টেজে এটা হচ্ছে ট্রান্সমিট করা হয় যাতে কি হয়? লসটা যাতে না হয়, লসটা কমে আসে। এটা কেন হয়? এটা বোধহয় আমার থেকে আপনারাই ভালো জানেন। ঠিক আছে? আপনারা তো পড়ে আসছেন হচ্ছে কি ট্রান্সফরমার পড়ে আসছেন, কেন লস কম হয় এটা গত ক্লাসেও কিছুটা বলছি, আর এমনিতেও আপনারা বেশ ভালোই বোঝেন এটা।
এটা নিয়ে কারো কনফিউশন আছে বলেন? এই যে হাই ভোল্টেজে কেন ট্রান্সমিট করা হয় আপনারা জানেন। লসটা রিডিউস করার জন্য, লসটা কি আই স্কয়ার আর। এখন ট্রান্সফরমার দিয়ে আমরা কি করি, ভোল্টেজ লেভেলটা অনেক বাড়াই দেই, তাতে কি হয়, তাতে হচ্ছে আমার কারেন্টের লেভেলটা কমে আসে, আর কারেন্টের লেভেল কমা মানে আই স্কয়ার আর লস। এখানে হচ্ছে এই আই এর যে ভ্যালুটা এটা যেহেতু কম হচ্ছে, সো আমার লসটাও কম হচ্ছে, এটাই ফ্যাক্ট। আর ট্রান্সফরমার কি করে, দুইটা প্যারামিটার সবসময় ফিক্সড রাখে। এটা দেখা যায় যে অনেক সময় অনেক কোশ্চেন করলে কিন্তু আপনারা ভুল করেন। কি কি প্যারামিটার ফিক্সড রাখে বলেন? ট্রান্সফরমার কি কি, ফ্রিকোয়েন্সি আর পাওয়ার, এই দুইটা প্যারামিটার ফিক্সড রেখে ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সমিট করে। ট্রান্সফরমার কোথায় পাওয়ার ট্রান্সমিট করে? প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সমিট করে। তারপর কি হচ্ছে সেটা দেখার বিষয়, ট্রান্সফরমারের না, ঠিক আছে। ট্রান্সফরমার এই ট্রান্সমিশনের হচ্ছে দেখা যায় এক সাইডে সে 400 কিলোভোল্ট যদি দেয়, অপর সাইডে 400 কিলোভোল্ট যদি পাওয়া না যায়, এটা ট্রান্সফরমারের কোনো দোষ না, এটা ট্রান্সফরমারের কোনো এটা প্রবলেম না, বা এর জন্য ট্রান্সফরমার দায়ী না। এর জন্য দায়ী কে, এর জন্য কে দায়ী সেটা আমরা এখন পার্ট বাই পার্ট দেখব। দেখেন ট্রান্সমিশনটা তাহলে কয় রকম হয়, কি কি, এসি আর ডিসি। তো এখন দেখেন ডিসির কিন্তু বেশ কিছু ভালো দিক আছে যদি কম্পেয়ার টু এসি। তো আমরা এসি তে কেন তারপরে ট্রান্সমিট করি, তারপরে কেন ডিসি তে ট্রান্সমিট করি না? দেখেন এখানে আপনি দুইটা জিনিস দেখেন, এসি তে কি বলা আছে, বুলেট পয়েন্টে মোস্ট কমনলি ইউজড ওয়ার্ল্ড ওয়াইড। এসি ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি কমনলি ইউজ করা হয়, এবং এটা কতটা ওয়াইডলি, অলমোস্ট 100% বললে ভুল হবে, যদিও কাছাকাছি কিন্তু, ঠিক আছে। তো দেখেন এটা কস্ট ইফেক্টিভ ফর মিডিয়াম টু লং ডিসটেন্স, এটা কস্ট ইফেক্টিভ। দুই নম্বর দেখেন ডিসি ট্রান্সমিশনে কি বলা আছে, সুইটেবল ফর ভেরি লং ডিসটেন্স এন্ড আন্ডার ওয়াটার কেবলস। দুই নম্বরে কি আছে, রিকোয়ার্স কনভার্ট এট বোথ এন্ডস এসি টু ডিসি এন্ড ব্যাক, ঠিক আছে। তুমি বলেন। আমি একটা জিনিস দেখছি, হ্যাঁ বলেন। এখানে বলতেছিল ভবিষ্যতে নাকি সবকিছু ডিসি, হ্যাঁ তাহলে লাভ কি হবে বলেন? শুধু এটা দেখলে তো হবে না, এটা কেন বলতো সেটা তো আপনাকে জানতে হবে। ট্রান্সমিশনের ব্যাপারে কিছু দেখেন ওরা হয়তো কথাটা আপনাকে বলছে, মানে বলছে না কিসের জন্য, কারণ তখন হয়তো আপনার যে কি বলে এটা, কি সাবজেক্ট পড়াইছেন আপনাদের, যে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো, এগুলো মেজার করার জন্য, মেইনটেইন করার জন্য আপনার পাওয়ার ইলেকট্রনিকটা অনেক বেশি প্রয়োজন। কারণ এখানে কি ইউজ করা হয়, এখানে আপনার এই যে এসিটা কেন আমাদের দেশে কমন, কেন কমন বলেন? কারণ আমরা যে জেনারেটর থেকে যে কারেন্টটা পাই এটা হচ্ছে এসি কারেন্ট, এটা কিন্তু ডিসি না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমরা যদি এসিতে ডিসিতে ট্রান্সমিট করতে যাই তখন কি করতে হবে, এই যে দেখেন আমার হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমার এসিতে চলে, ঠিক ডিসিতে না কিন্তু এসিতে চলে। সো এই এসিতে চলার জন্য প্রথমে আমাকে ওই এসিটা ডিসি করতে হবে, করে পাঠাইতে হবে, তারপর রিসিভ করে আবার ওইটাকে এসিতে করে আবার ওইটাকে কি করতে হবে, আবার হচ্ছে সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, তো এখন কিন্তু অনেক ইকুইপমেন্ট কিন্তু ডিসিতে কনভার্ট হয়েছে। এখন দেখেন এয়ার কন্ডিশনও কিন্তু ডিসিতে চলে, ইভেন আপনার ডিরেক্ট সানলাইটেও কিন্তু এয়ার কন্ডিশন চলে। হ্যাঁ, তো অনেক ইকুইপমেন্ট আস্তে আস্তে আপনার ডিসিতে শিফট হচ্ছে। যতদিন পর্যন্ত না আমাদের ইকুইপমেন্ট সব ডিসিতে কনভার্ট হবে, মোস্ট অফ দা ইকুইপমেন্ট, ততক্ষণ পর্যন্ত এই ডিসিটা খুব সুইটেবলি ইউজ করতে পারবেন না। কারণ কি, যখন আমাদের ইকুইপমেন্ট গুলো ডিসি হয়ে যাবে তখন আমার এক পাশে শুধু রেকটিফায়ার ইউজ করলেই হচ্ছে। ধরেন আমার হচ্ছে জেনারেশন এন্ডে যদি আমি রেকটিফায়ার ইউজ করি তাহলে ওইটা আমি ট্রান্সমিট করব, ট্রান্সমিট করে কি হবে, আমি হচ্ছে আরেক পাশে ডিসিতে ইউজ করতে পারবো। তারপর আরো বড় প্রবলেম আছে। কি প্রবলেম বলেন? আমি যে ডিসি আমার যে কারেন্ট ডিসিটাও যদি আমি পাঠাইতে চাই দূরে, তাহলে আমাকে কি করতে হবে, এটা আমাকে অ্যামপ্লিফাই করে পাঠাইতে হবে না লং ডিসটেন্সে। তো এটা অ্যামপ্লিফাই করব আমি কি দিয়ে বলেন? আমি অ্যামপ্লিফাই করতে হবে আমাকে কি দিয়ে, ট্রান্সফরমার দিয়ে। এই ডিসি ট্রান্সফরমার আপনি কই পাবেন? তাহলে আপনাকে ডিসি ট্রান্সফরমার বিল্ড করতে হবে। এটা কি পসিবল বলেন? কেন পসিবল না বলেন? আপনি যে বলছেন ডিসি ট্রান্সফরমার পসিবল না, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এক্সাক্ট, হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড।
শুধু ম্যাগনেটিক ফিল্ড না, ডিসি চেঞ্জিং ম্যাগনেটিক আপনি হ্যাঁ এক্স্যাক্ট, এই যে আপনি কয়েলের মধ্যে যদি ডিসি ফিল্ড দেন এটাও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডে আবার ট্রান্সফরমারের কাজ বলেন কোনো এই কাজ হবে না। কারণ কি? কারণ আমাকে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লাগবে, যেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি থাকবে পার সেকেন্ডে, এটা দিক পরিবর্তন করবে। ঠিক আছে, এই জিনিসটা আমার প্রয়োজন আছে, এটা আমার ডিসি তে আমি পাবো না, যার জন্য কোনো ডিসি ট্রান্সফরমারও পসিবল না। তাহলে কি হবে? আলটিমেটলি আমাকে এই এন্ড ওই এন্ড দুই এন্ডই আমাকে ওই ট্রান্সফরমার ইউজ করতে হবে। ট্রান্সফরমার ইউজ করার আগে অবশ্যই আমার ডিসিটাকে এসি করে নিতে হবে। এই জন্য আপনার হচ্ছে সিস্টেমটা অনেক কমপ্লেক্স, বুঝছেন? যার জন্য আপনার কি ইউজ করা হয়? এসি তেই হচ্ছে ইউজ করা হয়, কিন্তু ডিসি তে কিছু সুবিধা আছে। তার মধ্যে বড় সুবিধা হচ্ছে আপনার যেমন স্কিন ইফেক্টের সাথে আপনারা পরিচিত। স্কিন ইফেক্ট, স্কিন ইফেক্টটা কি? স্কিন ইফেক্ট হচ্ছে আমাদের যে এই যে কেবলগুলো থাকে, এটা কেবলের আশেপাশে কেবলের হচ্ছে আপনার ইলেকট্রিসিটি কোন দিক থেকে যায়, ইলেকট্রনগুলো কোন দিক থেকে প্রবাহিত হয়। ইলেকট্রনগুলো আর হচ্ছে বডি দিয়ে মানে একদম আউটার সারফেস দিয়ে ইলেকট্রনগুলো যায়। এখন রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে? এরিয়ার উপর ডিপেন্ড করে না? যদি এরিয়া বাড়ে তাহলে কি হয়? আপনার রেজিস্ট্যান্স কমে। ঠিক আছে, তো এই যার জন্য কিন্তু দেখবেন আমাদের যে কন্ডাক্টরগুলো মানে কেবলগুলো আছে, এই কেবলগুলো ধরেন কি থাকে আমাদের, যেগুলো হচ্ছে কেবল আপনার ধরেন 4RM এরকম থাকে না, 4RM, তারপর হচ্ছে 2.5RM, তারপর 1RM, এগুলোতে কি থাকে? এগুলোতে এরকম 3টা 4টা 5টা 6টা কেবল কি থাকে? পেছানো থাকে। হ্যাঁ, তো আপনাদের কি এরকম কখনো মনে হয় নাই যে এই 3টা না দিয়ে একটা দিলে কি সমস্যা ছিল? এরিয়া কমে যাবে, ডায়ামিটার একটা তো দেওয়া যেত, ডায়ামিটার দেওয়া যেত না, মানে ওই সেম ডায়ামিটারে একটা দেওয়া যেত। তখন দেখেন কি প্রবলেমটা হতো? প্রবলেম কিছুই হতো না। এরকম কিন্তু কেবল আছে, এরকমও কেবল আছে, প্রবলেম কিছু হতো না। প্রবলেম যেটা হতো আমার হচ্ছে জিনিসটা ইফিশিয়েন্ট হতো না। কারণ যেহেতু আমি জানি ইলেকট্রন প্রবাহিত হওয়ার হচ্ছে ওর যে ধর্মটা সেটা হচ্ছে কি রকম? সারফেস দিয়ে যাবে। সো আমি যদি সারফেস এরিয়াটা আমি যদি বড় করতে পারি তাহলে আমি ইলেকট্রন বেশি পাস করাইতে পারবো। এটা আমার কিন্তু এটা আমার কনসিডারেশনের বিষয় না যে ওই ভিতরে কন্ডাক্টরটা আসলে কত মোটা। এটা যখন আমি 3টা যখন একসাথে পেঁচাই দিচ্ছি, টুইস্টেড করে দিচ্ছি, তখন কি হচ্ছে? আমার সারফেস এরিয়াটা বাড়তেছে। তো দেখেন যদি ওই পরিমাণ এরিয়া যদি আপনি কন্টিনিউয়াসলি কভার করতে চান তখন কি হবে? তখন কিন্তু আপনার বেশি পরিমাণ কপার লাগবে বা অ্যালুমিনিয়াম লাগবে, যেটাই বলেন লাগবে। তো এখানে আমি কস্ট কমাইতে পারতেছি। তো ওই জন্য কিন্তু এটা ইউজ করা হয়। আর এটা যদি আপনার যেমন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বলেন, ওইখানেও কিন্তু অনেকগুলো তার কিন্তু পেছানো থাকে, তাতে কি হয়? এরিয়াটা বাড়ে। আরেকটা জিনিস চিন্তা করেন, ওগুলো যে উইন্ডে এয়ার প্রেসারে নাড়াচাড়া করে বা আমাদের এখানে যেটা কেবল ইউজ করি, কতগুলো আপনার হচ্ছে বেন্ডিং পয়েন্ট আছে। তো যদি আপনি এরকম কন্টিনিউয়াস করেন বেন্ডিংটা কিন্তু হইতো না, কারণ ওগুলো হচ্ছে যদি ভেঙে যেত বা মাঝখানে ডিসকানেক্ট হয়ে যেত তাহলে তো শেষ, বেন্ড করলে স্যার আগের অবস্থায় যেত বা আগের অবস্থায় যাইতো না। ঠিক আছে, তো এইসব ইস্যু এগুলো কনসিডার করে আপনাদের হচ্ছে ওই কি বলে স্কিন ইফেক্টের কারণে আপনার সাইড দিয়ে যে কারেন্টটা যায়, আর এইটার জন্য একটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ক্রিয়েট হয়। হ্যাঁ, এই ম্যাগনেটিক ফিল্ড যে ক্রিয়েট হয়, এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হয়? আপনাদের গত ক্লাসে বলছিলাম করোনা এফেক্ট হয়, একটা হিসিং সাউন্ড হয়, একটা ভায়োলেট গ্লো হয়। যখন বৃষ্টির দিনে যখন হিউমিডিটি বেশি থাকে তখন ওই ট্রান্সমিশন লাইনের পাশ দিয়ে মানে বেগুনি রঙের দেখা যায় যে বিদ্যুৎ যাতায়াত করতেছে, মানে সাইড দিয়ে আপনার হচ্ছে কেবলের পাশ দিয়ে। তো আপনারা কি কখনো দেখছেন যে ট্রান্সমিশন লাইনে কেবলগুলো কিন্তু আপনাদের ইয়া থাকে, মানে কভার থাকে না, ইনসুলেশন থাকে না? কেন থাকে না? যেমন হচ্ছে ওয়েটও বেড়ে যাবে এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে ইনসুলেশন দিয়েও লাভ নেই। আপনি ইনসুলেশন যদি দিতে চান তাহলে অনেক মোটা করে বেশি করে দিতে হবে। ঠিক আছে, ইনসুলেশন অনেক বেশি করে দিতে হবে, কারণ ওইটা যে পরিমাণ ভোল্টেজ ওইটাতে থাকে মানে 400 কেভি বা কিছু এর বা আশপাশের আয়নগুলো আয়নিত করে ফেলে দেখা যায় যে ওর ইলেকট্রিসিটি হয়তো আপনি ওটা থেকে আপনি 6-7 ইঞ্চি দূরে দিলেও ওই দিকে আপনার ইলেকট্রিসিটি আপনি পাস করবে। দেখবেন যে আইসোলেটর থাকে, আইসোলেটর মানে কি? মানে একটা থেকে আরেকটা না, দূরত্ব না, মনে করেন কানেক্টর। ধরেন কানেক্টর থাকে যে আপনার একটা কি বলে, ওগুলোকে বলে হচ্ছে পাইলন, যেগুলো হচ্ছে আমরা জমির মধ্যে দেখি আর কি, যে হাইওয়ের পাশ দিয়ে বড় বড় পাইলন গুলো যেগুলোতে ট্রান্সমিশন থাকে। ধরেন একটা থেকে একটা যে কানেকশন গুলো, এগুলো যদি কখনো খুলে আপনারা ইউটিউবে দেখবেন, লাগানোর সময় মানে লাগানোর আগ থেকেই মনে হয় যে বজ্রপাতের মতো সার্জ যে ইয়া করছে। কেন হচ্ছে? অনেক বেশি, কারণ ও আয়ন দিয়ে যাচ্ছে। বাতাসের মধ্যে যে আয়ন গুলো আছে, ধরেন হিউমিডিটি আছে, আয়ন আছে, এইগুলোকে আয়নাইজড করে ও হচ্ছে রাস্তা বানায় নিয়ে নিছে একটা।
বুঝছেন? তাহলে বলেন কত হাই ভোল্টেজ, ভোল্টেজের কারণে হাই ভোল্টেজের ক্ষেত্রেই হয়। এখানে তো স্যার আশপাশে মানে কোনো কিছু থাকলে তো তারা অ্যাট্রাক্ট করে না, এটা করে কেন করে? কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ফেলছে। কারণ কি? কারণ ওখানে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আছে, ফ্রিকোয়েন্সি আছে। যদি আপনি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটাকে কোনোভাবে কনসিডারেশনে নিয়ে এসে বাদ দিতে পারেন, তাহলে তো আপনার এই ইফেক্টটা ছাড়া এটাও তো এক ধরনের লস। ওই বাতাস দিয়ে যাচ্ছে ওর মধ্যে রেজিস্ট্যান্স আছে, আমার ড্রপ হচ্ছে না, ড্রপ তো হচ্ছে। তো যদি আপনি আন্ডার ওয়াটার কেবলও কিন্তু আছে, তো এগুলোতে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ থাকে, যেখানে কি হবে যদি আপনার ফ্রিকোয়েন্সি থাকে তাহলে এখানে ক্যাপাসিটিভ কিছু টার্ম আসবে, ইন্ডাকটিভ টার্ম আসবে, ড্রপ হবে। তো এইটা যদি ডিসিতে হয় তাহলে আপনি কিন্তু এই চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপারটাই কনসিডার করতে পারছেন। সেক্ষেত্রে পানির নিচ দিয়ে যদি আপনি কেবল নিয়ে যান, সেক্ষেত্রে কি হবে? আপনার অনেক বেশি ইফিশিয়েন্ট হবে সিস্টেমটা। আবার দেখা যাবে ইনসুলেশন অত বেশি না দিলেও কাজ করতেছে, ঠিক আছে? তো আন্ডার ওয়াটারের ক্ষেত্রে কিন্তু ডিসি ভালো কাজ করে। যাই হোক, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এগুলোর উপর। লাস্ট পর্যন্ত যাই, লাস্টে এটা দেখার সময় হয়তো হয় নাই, যাই হোক আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো। তারপর কি আছে ট্রান্সমিশনে? দেখেন কি কম্পোনেন্ট কি, ওই সেম আগের মতোই। এখানে কি থাকে? ট্রান্সমিশন, যেহেতু ট্রান্সমিশন লাইন লাগবে, তো ট্রান্সমিশন লাইন কি হয়? ওভারহেড অর আন্ডারগ্রাউন্ড কেবলস দ্যাট ক্যারি ইলেকট্রিসিটি। ওইটা থাকতেই হবে, তাছাড়া ট্রান্সমিট করবো কি দিয়ে আমরা? তারপর সাবস্টেশন লাগবে। সাবস্টেশন কি হবে? স্টেপ আপ আর স্টেপ ডাউন হতে পারে সাবস্টেশন। কারণ কি? কারণ আপনার এরিয়ায় যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, তখন ওই ইন্ডাস্ট্রিতে যদি আপনার হাই ভোল্টেজ প্রয়োজন হয়, তখন দেখবেন যে একটা হয়তো সাবস্টেশন আপনাকে ক্রিয়েট করতে হবে, নিজের পার্সোনাল সাবস্টেশন হতে পারে, যে হয়তো 11 কেভি মানে কি বলবো কনজিউম, মানে 11 কেভি লাইন নিয়ে সে হয়তো 3 কেভিতে কি করবে, আপ করে দিতে পারে বা কনভার্ট করে দিতে পারে। সেক্ষেত্রে কি লাগবে? স্টেপ আপ ট্রান্সফরমার লাগবে। আর মেইনলি সাধারণত আমরা যেগুলো সাবস্টেশন দেখি, এটা ধরেন আমাদের রুরাল টেরিটরিতে বলেন বা হচ্ছে শহরে বা ঢাকার কথাই যদি বলেন, এগুলো মেইনলি কি? এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়। কারণ ওরা হচ্ছে রিসিভ করে কি? রিসিভ করে 33 না, রিসিভ করে 230 কিলোভোল্ট, হয়তো ওরা পাস করে হচ্ছে 33 কিলোভোল্ট অথবা 11 কিলোভোল্ট। তো আপনার হচ্ছে স্যার বিভিন্ন বলেন? সরকারি কোয়ার্টার, হ্যাঁ 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 আবাসিক এরিয়া, এগুলোতে তো আলাদা সাবস্টেশন। হ্যাঁ, এগুলো কি অন্য লাইন থেকে আসে? না না না, এগুলো ওখান থেকে আসে, মানে আপনি গ্রিড থেকে আসে, গ্রিড থেকে ওরা নেয়, নিয়ে কারণ কি? কারণ সাবস্টেশন দেওয়ার কারণ কি? ওখানে হচ্ছে ওরা 50 কিলোভোল্টের অনেক উপরে ওরা কনজিউম করে, 50 কিলোওয়াট, সরি কিলোওয়াটের অনেক উপরে ওরা কনজিউম করে। সো দেখেন এখানে অনেক বেশি ইন্ডাকটিভ লোড থাকবে, এটাই স্বাভাবিক। ধরেন এয়ার কন্ডিশন চালাবে, ফ্রিজ চলবে, মেইনলি আমাদের সব লোড কিন্তু মেইনলি ধরেন পিওর রেজিস্টিভ কোনোটাই না, সবকিছুই ইন্ডাকটিভ। আর যদি আমি চিন্তা করি ফ্যান বা এইসব এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এগুলো তো ম্যাক্সিমাম একটা মোটর থাকে, ইন্ডাকশন মোটর, এগুলো তো কি ইন্ডাকটিভ লোড এগুলো। তো এখানে কি হবে? এটা পাওয়ার ফ্যাক্টরের একটা হিউজ একটা ইফেক্ট করবে। তো পাওয়ার ফ্যাক্টরে ইফেক্ট করার কারণে দেখা যাবে কি যে এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু মেইনটেইন আপনার জেনারেশন সেক্টরেও করে, ওই সাবস্টেশনেও করে। সো দেখেন এই পরিমাণ জিনিস সবাই যদি এত পরিমাণ ইন্ডাকটিভ লোড ইউজ করে, এটা ক্যাপাসিটি আপনার হচ্ছে ওই সাপ্লাই সেন্টারের নাই, বা ওদের এই ক্যাপাসিটিটা যদি মানে ওখানে আসলে কি ইউজ করা হয়? ওখানে হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়, অটোমেটিক ক্যাপাসিটর ব্যাংক, মানে অনেক বেশি প্রেসার পড়ে। তো এই জন্য আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানিগুলো একটা রুলস করে দিয়েছে যে 50 কিলোওয়াটের উপরে মেবি যদি হয় তাহলে আপনাকে নিজস্ব একটা সাবস্টেশন করতে হবে, যেখান থেকে আপনি আপনার ওই ইন্ডাকটিভ লোডগুলো সবকিছু হচ্ছে মেইনটেইন করবেন। তাছাড়া আপনাকে ওই টেরিটরিতে আপনাকে লাইন দেবে না। হ্যাঁ, এই যে ধরেন আপনার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ওই তো নিজস্ব সবকিছুই আছে। তাছাড়া অত বড় একটা প্রতিষ্ঠান কিভাবে চালাবে? এখন যদি গ্রিড থেকে যদি নিয়ে যদি চালায় ডিরেক্ট, তাহলে ওদের ওই ইকুইপমেন্টগুলোই ওরা চালাতে পারবে না, কারণ ওই গ্রিড ওদেরকে দিতেই পারবে না আপনাকে অত ইয়াতে। ধরেন ওই একটা শপিং কমপ্লেক্সে কত, ধরেন আপনার 1 কিলোমিটার একটা ইয়ে কভার করে দিতে পারবে, একটা এরিয়া, বুঝছেন? হ্যাঁ, এগুলোর জন্য অনেক একটা আপনার ওভারহেড ট্রান্সফরমারের আপনার ক্যাপাসিটি কত থাকে? ধরুন 200 কিলোওয়াট, এর বেশি তো 300 কিলোওয়াট থাকে। কেভিএ তে এগুলো রেটিং করা থাকে 200, 300, 400, 500 কেভিএ। আর ওই সব একটা হ্যাঁ হ্যাঁ, ওদের কি আছে? ওদের তো সাবস্টেশন, ওদের তো নিজস্ব পাওয়ার ইয়ে আছে, পাওয়ার সিস্টেমই আছে। ওদের হলো একবার উপরের তলায় একবার দেখছি, উপরের তলায় উপর তলা থেকে আছে, যাই হোক হতে পারে, এটা আমি জানি না। তোমার ফিচার পাওয়ার রেস্টুরেন্ট একটা বিল্ডিং আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো সাধারণত আপনার হচ্ছে গ্রাউন্ডে থাকে, কারণ এগুলোর তো ওয়েটও বেশি থাকে, তারপরে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এগুলোর কঠিন। উপরে যেটা কি ছিল ওটা আমি জানি না,
যাই হোক এটা দেখতে পারেন আপনি। তারপর কি থাকে দেখেন, তারপর সার্কিট ব্রেকার আইসোলেটর এখানেও থাকবে। তারপর কি আছে, ভোল্টেজ লেভেলটা কি রকম হয় দেখেন, ভোল্টেজ লেভেলটা ভ্যারি করে 132 থেকে 765 কিলোভোল্ট পর্যন্ত ট্রান্সমিশন লাইন হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে আমাদের সর্বোচ্চ আছে কত, 400 কেভি, 400 কেভি আছে। হ্যাঁ 400 কেভি আছে, দেখবেন সার্চ করে দেখবেন কোথায় কোথায় আপনার 400 কেভি আছে, আর হাই ভোল্টেজ ডিসি গুলো এর থেকেও বেশি হয়ে থাকে। হ্যাঁ দেখবেন বাংলাদেশে কোথায় কোথায় আছে, সার্চ করে দেখবেন। আবার ট্রেন্ডস, ঠিক আছে, এখন আমরা দেখব ট্রেন্ডিং এ আছে কি কি ট্রান্সমিশনের ক্ষেত্রে। তো এখানে ট্রেন্ডিং এ কি কি আছে, স্মার্ট ট্রান্সমিশন নেটওয়ার্ক ফর রিয়েল টাইম মনিটরিং। যেমন এখানে কি আছে, যেমন স্ক্যাডা আছে, আপনাদেরকে বলছিলাম, যেটা দিয়ে বাংলাদেশে সবকিছু মনিটরিং করা হয়, সবকিছু কন্ট্রোল করা হয়। তারপর দেখেন একটা নতুন টার্ম ফ্যাক্টস, ঠিক আছে, এই ফ্যাক্টস কি, এটা হচ্ছে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। এটা আপনারা হচ্ছে ছোট করে বলে ফ্যাক্টস ফর স্টেবিলিটি এন্ড কন্ট্রোল। তারপর আছে হচ্ছে হাই ভোল্টেজ ডিসি ফর এফিশিয়েন্ট লং ডিসটেন্স ট্রান্সমিশন। হয়তো আগের যে আমাদের বইগুলো আছে বিকে মেটা বা হচ্ছে স্টিফেনসন এগুলো বলতে পারেন, এগুলোতে হয়তো বা এই জিনিসগুলো অতটা ইন্ট্রোডিউস করে নাই, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডিং। তো আপনারা এগুলো দেখে নেবেন তো অবশ্যই। তো এখানে কিছুটা ডেসক্রিপশন দেওয়া আছে যে একটু নতুন টার্ম, হ্যাঁ, তো কিছুটা ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন দেখেন এই স্মার্ট ট্রান্সমিশন নেটওয়ার্ক ফর রিয়েল টাইম মনিটরিং। এটা হচ্ছে আপনার ওকে, দেখেন এখানে কি বলা আছে, this network use digital sensors, IoT device and advanced communication system to continuously monitor parameters like voltage, current, temperature and power quality. Power quality মানে কি, এক্সাক্ট পাওয়ার ফ্যাক্টর বা হচ্ছে যেসব প্যারামিটার আমাদের খুব বেশি প্রয়োজন সবকিছু মনিটরিং করবে। এবং এইটাতে ইন্টারকানেক্টেড থাকবে কি কি, অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম। কেন কমিউনিকেশন প্রয়োজন আছে এখানে, স্যার নাইলে আমি মানে হ্যাঁ তথ্য পাবেন কোথায় থেকে, যে কতদূর আপনার হচ্ছে কি হচ্ছে, বা এই ট্রান্সমিশনে হচ্ছে এক সিস্টেম এক সাইড থেকে আপনি কোনো একটা ভোল্টেজ পাঠাই দিবেন, ওইটা পাওয়ারটা ওই মাথায় কি হচ্ছে, ভিতরে কোনো কমলো কিনা বা হচ্ছে ফল্ট হইলো কিনা, সবকিছু তো আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন, এটা অবশ্যই কমিউনিকেশন ডিভাইস আপনাকে থাকতে হবে, তাছাড়া আপনি এটা জানতে পারবেন না। যদি না থাকে কমিউনিকেশন ডিভাইস, তাহলে এই যে 200 কিলোমিটারের যে লাইন ফল্ট হয়ে গেছে, আপনি ফল্ট কোথায় খুঁজবেন, দেখবেন যে ফল্ট হয়েছে 2 ঘন্টার মধ্যে ফল্ট সারাই ফেলছে বা ওরা খুঁজে বের করে ফেলছে, কারণ এই কমিউনিকেশন সিস্টেমটা আছে। ওরা বুঝতে পারে যে এই থেকে এই পর্যন্ত ঠিক আছে, ওই থেকে এই পর্যন্ত ঠিক আছে। এখন না হলে তো মাঝখানে একটা জায়গায় যদি ব্রেক হয়ে যায়, সম্পূর্ণটাই তো ব্রেক। তো কমিউনিকেশন সিস্টেমটা থাকে। তারপর কি দেখেন, হেল্প ডিটেক্ট ফলস, ওভারলোডস এন্ড ইনএফিশিয়েন্টস ইনস্ট্যান্টলি। আচ্ছা, তাতে কি হয়, এগুলোর সাথে সাথে হচ্ছে আপনাকে রিডিং দিতে পারে বা হচ্ছে প্রবলেম সলভ করে না দিতেও আপনাকে ইনফরমেশন দিতে পারে। তারপর দেখেন সাপোর্ট অটোমেটেড ডিসিশন মেকিং এন্ড এনহান্স গ্রিড রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি এন্ড সিকিউরিটি। তারপর কি আছে, অফেন ইন্টিগ্রেটেড উইথ স্ক্যাডা সিস্টেম। স্ক্যাডা সিস্টেমে সবকিছু গুলো ইন্টিগ্রেটেড থাকে। স্ক্যাডা সিস্টেমটা কি, এটা হচ্ছে মেইনলি একটা কন্ট্রোল বোর্ড বা কন্ট্রোল প্যানেল বলতে পারেন, যেটা হচ্ছে সবকিছু ইন্টারকানেক্টেড থাকে। এই সবকিছু আপনাকে দেখায় কত কোথায় পাওয়ার ফ্যাক্টর কত, কোথায় ভোল্টেজ কত, কারেন্ট কত, তারপর আপনাদের হচ্ছে কতটা পরিমাণ হচ্ছে আমাদের জেনারেশন আর হচ্ছে ডিস্ট্রিবিউশনের মধ্যে রিকোয়ারমেন্টস আছে, কোথায় লোড শেডিং দিতে হবে, এগুলো সবকিছু স্ক্যাডা সিস্টেমে দেখা যায়। তারপর একটা কি ছিল, ফ্যাক্টস কি, ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে। তো দেখেন আপনাদের অনেক সময় যদি কোথাও যদি দেখেন ফ্যাক্টস ইন পাওয়ার সিস্টেম, তো হয়তো আপনারা বুঝতে মানে কনফিউজ হয়ে যেতে পারেন যে ফ্যাক্টস আবার কি। ফ্যাক্টস কিছুটা ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। এখানে দেখেন facts are power electronic based system that improve the controllability and power transfer capability of AC transmission network. বুঝতে পারছেন, দেখেন এটা কিন্তু খুব বেশি কিছু না, এগুলো মেইনলি হচ্ছে পাওয়ার সিস্টেমটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করার কিছু প্রসেস বা প্রসিডিউর বলতে পারেন। এটা কি করে, ওই যে ভোল্টেজ স্টেবিলিটি, রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো আর পাওয়ার অসিলেশন, এগুলো হচ্ছে কি করে কন্ট্রোল করতে সাহায্য করে। তারপর কি আছে দেখেন, স্ট্যাটকম। হ্যাঁ, স্ট্যাটকম কি বলে দেখেন, এটা হচ্ছে স্ট্যাটিক সিনক্রোনাস, হ্যাঁ এটা হচ্ছে আপনার স্ট্যাটিক সিনক্রোনাস কম্পেন্সেটর।
এটা কি করে, এটা হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেশন করে। ভোল্টেজ রেগুলেশন মানে কি, জেনারেশন আর ডিস্ট্রিবিউশন এগুলোর মধ্যে যে আপনার হচ্ছে ডিফারেন্স থাকে, একটা আপনার কি জেনারেটিং ভোল্টেজ আর একটা হচ্ছে আপনার টার্মিনাল ভোল্টেজ, জেনারেটিং ভোল্টেজ, এগুলোর মধ্যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেশন। এগুলো ভোল্টেজ রেগুলেশনও মেইনটেইন করে। এই পার্টগুলো আমরা পার্ট বাই পার্ট আবার পড়বো। তারপর দেখেন এসভিসিডি, স্ট্যাটিক ভিআর কম্পেনসেটর, যেখানে কি করা হয়, ডাইনামিক রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোল করা হয়। আবার দেখেন ইউপি এফসি, এটা কি, ইউনিফাইড পাওয়ার ফ্লো কন্ট্রোলার, এটা হচ্ছে ফর কম্প্রিহেনসিভ কন্ট্রোল অফ পাওয়ার ফ্লো। এগুলো মেইনলি হচ্ছে আপনার কিছু ডিভাইস বা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমগুলো ইন্টিগ্রেটেড থাকে, এখন নিউলি ইন্টিগ্রেটেড থাকে, যেগুলো হচ্ছে আপনার কিসের কাজ করে, পাওয়ার সিস্টেমটাকে স্টেবল রাখার জন্য, মানে অটোমেটিক প্রসেস বলতে পারেন। তো এই প্রসেসগুলো হচ্ছে খুবই রিসেন্ট, এই যেগুলো হচ্ছে ইউজ করা হয় বাংলাদেশে, হয়তো অনেক ইউজ করা হয়, অনেক ইউজ করা হয় না, কিন্তু ইন ফিউচারে আপনার ওই ডিসি আসার আগে এগুলো ইউজ করা স্টার্ট করবে, বুঝছেন, কারণ এগুলো অনেক রিলায়েবল সিস্টেম। তো এই সিস্টেমগুলো সম্পর্কে জানতে হবে, কারণ আমাদের এগুলো হচ্ছে যেহেতু নেক্সট জেনারেশন টেকনোলজি, এগুলো আমাদেরকে জানতে হবে। আর যেটা ইনবিল্ট আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। স্যার পাওয়ার অসিলেশনস বলতে কি বোঝায় স্যার? পাওয়ার অসিলেশন বলতে কি বোঝায়? অসিলেশনটা আসলে কি? ফ্ল্যাকচুয়েশন, অসিলেশন হচ্ছে আপনার কম বেশি, এই যে ধরেন আপনার একটা সিগন্যাল কখনো কম হচ্ছে, বেশি হচ্ছে, ফ্লাকচুয়েট করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক ধরনের কি বলছে, যে হচ্ছে এই যে ফ্লাকচুয়েশনটা, পাওয়ারের যে একটা ফ্লাকচুয়েশন, পাওয়ার বলতে কি, পাওয়ার মানে এখানে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, P সমান VI, ঠিক আছে। তো VI এগুলো হচ্ছে যে একটা সামঞ্জস্য বা স্টেবল রাখার যে একটা প্রবণতা, এটাই হচ্ছে আপনার আমরা বলতে পারি যে অসিলেশন কন্ট্রোল, পাওয়ার স্টেবিলিটি। হ্যাঁ, পাওয়ার স্টেবিলিটি বললে আবার আপনার সবকিছু চলে আসবে কিন্তু, ঠিক আছে। মেইনলি হচ্ছে লাস্ট কথা ওইটাই, যে পাওয়ার স্টেবিলিটি আপনার ফ্যাক্টর মানে ইফেক্ট করবে, ঠিক আছে। সো তারপর দেখেন হাই ভোল্টেজ ডিসি, এইটা হচ্ছে আমাদের কোথায় আছে, যে এইটা নিয়ে তো আমাদের মাঝে মাঝে যত সমস্যা হয়, হাই ভোল্টেজ ডিসি নিয়ে ব্ল্যাক আউট হয়ে যায়, ঝামেলা হয়, এটাতে কিছু হাত দিলে, এটাতে বন্ধ করে দিলে আমাদের এটা হয়, ওইটা হয়, হচ্ছে না, দুইবার তো আমাদের প্রবলেম হইলো। তো যাই হোক, হ্যাঁ, ওইটা আমাদের একটাই, আমাদের হচ্ছে হাই ভোল্টেজ ডিসি লাইন আছে। তো স্যার ইন্ডিয়াতে স্যার পসিবল মানুষটা মানে বলে নি নেনা কেন হবে না তো, তোমার যদি এতই ইয়ার থাকে, অল্টারনেটিভ থাকে, তো না, তোমাদের নিষেধ করছে কি? স্যার অল্টারনেটিভ অল্টারনেটিভ হইলে তো হবে না, অল্টারনেটিভ এফিশিয়েন্ট হইতে হবে তো। মানে স্যার স্যার নেগোসিয়েট কি পাওয়ার হ্যাঁ, এফিশিয়েন্ট হইতে হবে তো, অল্টারনেটিভ এফিশিয়েন্ট হইতে হবে। তারপর এইসব পাওয়ার সিস্টেম, এইসব পাওয়ার সিস্টেম বলেন, ট্রান্সমিশন বলেন, এইসব জিনিস তো আপনার একটা দুইটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে না। যেমন রূপপুর ওখানে যে পারমাণবিক কেন্দ্র করছে, ওটা রংপুরে করে নাই কেন, বা ঢাকাতে করে নাই কেন, ওইখানে কেন করলো? আরো তো কিছু ক্রাইটেরিয়া আছে, তারপর জিওগ্রাফিক্যাল লোকেশনের ব্যাপার আছে, তারপর পানি লাগবে, তারপর এটা একটা ইনসিডেন্ট হইলে কতগুলো লোক মারা যাবে সেটারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, যেমন ঢাকার মধ্যে নিলে কতগুলো মারা যাবে, ওইখানে নিলে কতগুলো মারা যাবে, সেটা এখন দেখতে হবে। স্যার ওইখানে ইনসিডেন্ট হইলে তো ঢাকা খালি করা হবে। ঢাকা কয়দিন পর খালি করলে হবে, সুযোগ পাবেন আর কি পালানো, ঠিক আছে। আর যদি ঢাকার মধ্যে রাখতো তাহলে তো চান্স পাইতেন না পালানো। হাই ভোল্টেজ ডিসি এটা তো মানে কি, এটা কি আছে? এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আপনার যে ব্যাটারির মধ্যে 12 ভোল্ট 24 ভোল্ট ডিসি কারেন্ট আছে, সেটাই আছে, কিন্তু এটার ভোল্টেজটা আরো বেশি হতে পারে, 1000 ভোল্ট হতে পারে। মানে বাংলাদেশ ক্যান প্রডিউস হ্যাঁ, বাংলাদেশ কেন প্রডিউস করতে পারে না? মেইনলি তো এসি তো, ডিসি তো প্রডিউস হয় না, প্রডিউস শুধু এসি হয়, ডিসি প্রডিউস হয় না। ডিসি কে কি করতে হয়? এসি প্রডিউস করে তারপর ডিসি তে কনভার্ট করে তারপর ট্রান্সমিট করা হয়, ঠিক আছে। এটা তো বললাম যে আপনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইখানে আপনি ওই যে ছোট ডায়োড, ওই ডায়োডের রেকটিফায়ার বানাইতে পারবেন না, কারণ এটা ধ্বংস হয়ে যাবে, পাওয়ার ডায়োড, বুঝছেন। এখানে লাগবে হচ্ছে পাওয়ার ডায়োড, শুধু পাওয়ার ডায়োড হলেই হবে না, ওই পরিমাণে হিউজ মেগাভোল্টের বা মেগাওয়াটের আপনার পাওয়ার হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকতে হবে, যে জিনিসটা হিট ডিসিপেশন ক্যাপাসিটি আছে, ওই রকম হিট আপনি জেনারেট করলেও ওইটা সে কন্ট্রোল করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। এই রকম ডিভাইস কত কস্টলি জানেন? সে যেমন কস্টলি, তারপর ওরকম সার্কিট বিল্ড আপ করতে হবে, ওইরকম প্রসেস করে তারপর রেকটিফাই করে ওইটাকে ডিসি করতে হবে, তারপর এটাকে ট্রান্সমিট করতে হবে। করার পর কি হবে? আমি তো আবার বাসায় এয়ার কন্ডিশন চালাবো, এসি এয়ার কন্ডিশন, তারপর হচ্ছে ফ্যান চলবে আমার এসি দিয়ে, লাইন চলবে আমার এসি কারেন্ট দিয়ে, তখন কি করতে হবে? আমি কি আমার বাসায় রেকটিফাই আবার ইনভার্টার লাগাবো? তা তো করবো না। তখন কি হবে? আবার ওই সাব স্টেশনে রিসিভ করে ওইটাকে আবার আপনার এসি তে কনভার্ট করতে হবে, এসি তে কনভার্ট করে আবার ওইটা হচ্ছে আপনার বাসা বাড়িতে পাঠাতে হবে। হয়তো মানলাম যে জেনারেটিং এন্ডে
যে পরিমাণ কস্ট লাগবে আপনার ওই মানে এসিটাকে ডিসি করতে, ডিসিটাকে এসি করতে, সেটা আমার তো রিসিভিং এন্ডে কম লাগবে, কারণ এখানে আমার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অল্প ভোল্টেজ হলেই হবে বা অল্প পরিমাণ পাওয়ার হবে। কিন্তু এখানে আবার কি লাগবে, এখানে আবার অসংখ্য আপনার ইয়ে লাগবে। সাবস্টেশনটা প্রচুর, জেনারেটিং স্টেশন কয়টা আছে? জেনারেটিং স্টেশন তো কম, কিন্তু সাবস্টেশন তো আছে, প্রতিটা সাবস্টেশনে আপনার এগুলো লাগবে। তো ওই জন্য এটা আসলে ইউজ করা হয় না, কারণ এফিশিয়েন্ট না। শুধু আমার সুযোগ সুবিধাগুলো দেখলে হবে না, আরো কিছু জিনিস দেখতে হবে। হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্স এগুলো লাগবে, কারণ কি, কারণ ইলেকট্রনিক ডিভাইস গুলো এগুলো হ্যান্ডেল করতে পারে না। তো ডিস্ট্রিবিউশন দেখেন, ডিস্ট্রিবিউশনে তো আছি আমরা, না ডিস্ট্রিবিউশনে আসি এখন। দেখেন ডিস্ট্রিবিউশনে কি আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইজ দ্য ফাইনাল স্টেজ ইন দ্য ডেলিভারি অফ ইলেকট্রিসিটি। এখান থেকে আমরা হচ্ছে কনজিউম করব, ঠিক আছে? তো এটা হচ্ছে ফাইনাল স্টেজ। তো অপারেটস এট লো ভোল্টেজ, মানে এগুলো কি রকম হয়, এগুলো হচ্ছে 11 কেভি, 6.6 কেভি, 400 কেভি, 230, 400 ভোল্ট, 230 ভোল্ট এরকম হয়। সাধারণত আমরা 6.6 আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে ইউজ করি না, আমরা হচ্ছে 1133 ইউজ করি, তাই না? সরি 11 ইউজ করি, আর হচ্ছে 400 ভোল্ট ইউজ করি। আর যেটা 230 এটা কি, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ, ঠিক আছে? হ্যাঁ, লাইন টু নিউট্রাল। আর 400 টা হবে কি আমার লাইন টু লাইন। এটাই হচ্ছে ডিফারেন্স। আর ডিস্ট্রিবিউশনে কিছু জিনিস আছে যেগুলো ইউজ করা হয়, কি কি ইউজ করা হয় দেখেন। এখানে হচ্ছে কিছু স্টেপ ডাউন, হাই ট্রান্সমিশন ভোল্টেজ টু ডিস্ট্রিবিউশন লেভেল। এটা এখানে কি করা হয়, এখানে হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়। আপনার হাই ভোল্টেজ যেটা ট্রান্সমিশন লাইনে থাকে সেই ভোল্টেজটাকে আমাদের হচ্ছে কি উপযোগী করে হচ্ছে কনভার্ট করা হয়। তারপর কি দেখেন, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ইউজ করা হয়, এটা হচ্ছে ফার্দার রিডিউস ভোল্টেজ ফর কনজিউমার ইউজ। মানে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে করে আমাদের হচ্ছে কি বলছে এটা কনজিউমার ইউজ, মানে কনজিউমারের প্রয়োজন অনুযায়ী এটাকে স্টেপ ডাউন করা হয়। আর ডিস্ট্রিবিউশন লাইনস আছে, এখানে কি আছে, ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে কি করা হয়, আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। কিন্তু এটা কি, এটাতে কিন্তু আপনার ইনসুলেশন থাকে। কেন এটাতে ইনসুলেশন থাকে বলেন? কাছাকাছি থাকে, আর এটা হাই ভোল্টেজ তো এরকম বেশি না, বিশাল ইয়াটা হবে না, একটা করোনা ইফেক্ট, করোনা ইফেক্ট বলেন, এগুলো নাই। তারপর হচ্ছে আপনার ভোল্টেজ লেভেলটা অত বেশি থাকে না, কারণ এগুলোতে আপনি যদি অল্প হালকা ইনসুলেশন দেন তাহলে এটা কি করবে, এটা কাজে লাগবে। এটা একটা জিনিস কি, আর এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা কনজিউম করি। আর ডিস্ট্রিবিউশনে এখানে হচ্ছে অসংখ্য মানুষ থাকে, এই টেরিটরিতে অনেক হচ্ছে আপনার ডেনসিটি, পপুলেশন ডেনসিটি অনেক বেশি। তো এই পপুলেশন ডেনসিটি, এই ডেন্স পপুলেশনকে একটা সিকিউরিটিও দিতে হবে, তাই না? যদি কখনো ছিঁড়ে পড়ে বা কিছু হয়, এগুলো হচ্ছে সিকিউরিটি। যে ডিস্ট্রিবিউশন লাইন স্যার, জেলা টু জেলা যেগুলো মানে একদম অনেক হাই পাওয়ার লাইন, হ্যাঁ ওটা তো স্যার ঠিক আছে, ইনসুলেশন ছাড়া। হ্যাঁ, আপনারা হচ্ছে দেখবেন যে আপনি 11 কেভি গুলো তো আপনার ইনসুলেশন ইউজ করে, 11 কেভির উপরে ইনসুলেশন সাধারণত ইউজ করে না। স্যার ওই যে বাসা এলাকার ভিতর স্যার ট্রান্সফরমার টু ট্রান্সফরমার যে লাইনগুলো আছে ওগুলোর ভিতরে ইনসুলেশন ওগুলো থাকে না কিছুর জন্য, ওগুলো তো আসলে ওভাবে প্রয়োজন হয় না। আর একটা জিনিস কি, আপনি যেটা হচ্ছে কানেক্টেড বলতেছেন যে হচ্ছে ওই গ্রিড থেকে ট্রান্সফরমারের মধ্যে ঢুকছে, তাই না? আবার ট্রান্সফরমার থেকে বের হয়েছে, এই জিনিসগুলোতে ইনসুলেশন ইউজ করে না, তাই না? না স্যার বলেন। যেমন সাবস্টেশন আছে, সাপোজ স্যার হচ্ছে আমাদের এই যে এটা কি বলে, হ্যাঁ ডেস্কো, হ্যাঁ হ্যাঁ ডেস্কো থেকে স্যার যে ডিস্ট্রিবিউশন লাইনগুলো আসছে আমাদের বনানী গুলপুর, এটার ভিতরে তো স্যার ট্রান্সফরমার প্রত্যেকটা এরিয়ার জন্য তো ট্রান্সফরমার মেকানিক ইয়া করা, হ্যাঁ ট্রান্সফরমার, হ্যাঁ ওই লাইন থেকে যে ট্রান্সফরমারের যে লাইনগুলো আসছে, একটা ট্রান্সফরমার দুইটা লাইন থাকে স্যার, একটা হচ্ছে নিচে থাকে, আরেকটা উপরে থাকে। ওগুলো স্যার ইনসুলেশন ওগুলো হচ্ছে আপনার 33 কিলোভোল্টের লাইন, এই জন্য আপনার নাই। কিন্তু নিচের গুলো তো আপনার কম ভোল্টেজ, উপরের গুলো হচ্ছে আপনার ট্রান্সমিশন লাইনে, বুঝছো? উপরের গুলো কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন না। আপনি যেটা টপে যেটা আছে ওইটা কিন্তু ডিস্ট্রিবিউশন না, ওইটা হচ্ছে আপনার ট্রান্সমিশন। ওই ট্রান্সমিশন থেকে দেখবেন কানেক্টেড হয় কোথায়, ট্রান্সফরমারে। তারপর ট্রান্সফরমার থেকে যায় হচ্ছে আপনার মিডলটাতে, মানে মিডলটা মানে নিচেরটাতে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনে ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন। আর একটা জিনিস কি, এই ডিস্ট্রিবিউশন যেটা আপনি এটা এই বনানীতে, এটা হচ্ছে মানে যেটা হচ্ছে দেখবেন যে ডোমেস্টিক দিকে গেছে, সেখানে কিন্তু আপনার ট্রান্সমিশন নাই, মানে উপরের গুলো নাই, শুধু নিচের গুলো আছে। কারণ কি, কারণ আপনার ওই ভিতরে আপনার ওই ট্রান্সমিশন দেওয়ার দরকার নেই, ভিতরে কোনো ট্রান্সফরমার লাগাবে না, ট্রান্সফরমার দেবে না, ঠিক আছে? কারণ ভিতরে আমরা ডিস্ট্রিবিউশন দিয়ে হচ্ছে কভার করতে পারবো, বুঝতে পারছেন? আপনি দেখবেন যে যেটাতে নাই ওটা অবশ্যই 11 কেভির উপরে,
বুঝছেন? আর যেটা হচ্ছে আমাদের জেলা শহর এরিয়াতে ওখানে 11 কেভি তো ইউজ করে না আপনার ওই যে ইনসুলেশন ইউজ করে না। এটা দুটো পারপাস আছে, একটা হচ্ছে তিনটে পারপাস আছে, একটা হচ্ছে খরচ, দুই নাম্বার হচ্ছে আপনার দিয়েও কাজ হবে না, তিন নাম্বার হচ্ছে আপনার ইস্যু আছে সেটা হচ্ছে আপনার দেখা যায় অনেক কিন্তু কেবলের ওয়েট, ওইটার ওয়েট কিন্তু আপনার কম না। হ্যাঁ, ওইটার ওয়েট কিন্তু আপনি যখন লাগাই দেখবেন রোল করা থাকে ওইটা একটু উঠে দিতে পারবেন একটা ওইটা তো সার্ভিস স্যার চলে বিকে ম্যাথের বইটা কেমন পড়া শুরু করেন, স্টার্ট করেন। আচ্ছা, বিকে ম্যাথের বই কেমন এটা যদি বলেন তাহলে আমাদের জন্য বিকে ম্যাথের বইটা খুবই বেশি কি বলবো, যেমন ইফিশিয়েন্ট বলতেছি এরকম ইফিশিয়েন্ট, বুঝছেন? মানে বিকে ম্যাথের কথাগুলো বুঝতে পারবেন না। স্টিভেনসন যদি পড়েন হয়তো কিছুক্ষণ বিরক্ত হইতে পারেন, বিরক্ত হওয়ার একটাই কারণ আছে, ওইটা হাই থটের হচ্ছে কথাবার্তা বলে, ওনার কথাবার্তা বলার মানে লেভেলটা একটু অন্যরকম। আর বিকে ম্যাথটা হচ্ছে সহজ ভাষায়, তারপর অনেক ওয়ার্ড আছে হয়তো বা বিকে ম্যাথ আছে ওয়ার্ড সিলেক্ট করে, আর স্টিভেনসন হচ্ছে একটু হায়ার গ্রেডের ওয়ার্ড সিলেক্ট করে, বুঝছেন? হ্যাঁ, না একই জিনিসই আছে, যেমন স্টিভেনসনের বই আমরা ফলো করব কিন্তু আমরা ম্যাথ করব স্টিভেনসন থেকে, ঠিক আছে? স্টিভেনসনের ম্যাথগুলো ইন্টারেস্টিং ম্যাথ আছে যেগুলো আপনার হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অনেক এক্সামে কিন্তু আসে। হ্যাঁ, ওগুলো আমরা ফলো করব। তারপর কি আছে, সুইচ আছে, ফিউজ আছে, সার্কিট ব্রেকারস আছে, এগুলো আমরা ডোমেস্টিক ইউজেও দেখছি, তাই না? এরপর এখন আবার হচ্ছে ট্রেন্ডস, এখানে তিনটা জিনিসের সবথেকে ট্রেন্ডিং কিছু আইটেম অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো দেখেন এখানে কি আছে, স্মার্ট গ্রিড, ডিস্ট্রিবিউটেড জেনারেশন, এনার্জি স্টোরেজ সিস্টেম, আর কি ইলেকট্রিক ভেহিকল ইন্টিগ্রেশন। যেমন এই ইলেকট্রিক ভেহিকল কি করে, ইলেকট্রিক ভেহিকল কিন্তু আপনার ওই যে যেমন আপনারা বলছিলেন যে সাইকেলের চাকা থেকে ডায়নামো দিয়ে লাইট চালায়, ইলেকট্রিক ভেহিকলে কিন্তু এখন ওই যে টায়ার প্রেসার থেকেও কিন্তু ব্রেকিং, টায়ার প্রেসার, তারপরে এগুলো তো আপনারা ভালো জানেন, অনেক কিছু থেকে পাওয়ার জেনারেট করতেছে। জেনারেট করে কি করে, স্টোরেজ স্টোর করে, ওইটা আবার রিইউজ করে, এইভাবে কি এইভাবে ইফিশিয়েন্ট হয়েছে সিস্টেমটা, মানে এটা আমরা একটা রিনিউয়েবল এনার্জির মধ্যেও কিন্তু ফেলতে পারি। তারপর কি আছে দেখেন, এনার্জি স্টোরেজ সিস্টেম, এনার্জি স্টোরেজ সিস্টেম কি ব্যাটারি হচ্ছে এনার্জি স্টোর করে, আর ডিস্ট্রিবিউটেড জেনারেটর। দেখেন এই যে ডিস্ট্রিবিউটেড জেনারেশন মানে কি, ডিস্ট্রিবিউটেড জেনারেশন দেখেন ওই যে বাসার যেটা আপনারা বলছিলেন, কি বলছিলেন, ওই যে অন গ্রিড সোলার সিস্টেম, অফ গ্রিড সোলার সিস্টেম, এখন হয়তো বা কিছুদিন পর আমরা দেখতে পারি যে বাসায় বাসায় একটা করে আমরা উইন্ড মিলও লাগাই দিচ্ছি, উইন্ড মিল না সরি কি বলে উইন্ড টারবাইন ইন্টিগ্রেট করে দিচ্ছি বাসার উপর, এরকম হতে পারে। ছোট একটা পার্ট চললো আমার কাছে, একটা রুমে আমি যে পরিমাণ পাওয়ার ইউজ করি সেটা আমি পেয়ে গেলাম, এতটুকুই। তো দেখেন আপনাদের আছে কোর্স নিয়ে কোনো কথা আছে, কোনো কোশ্চেন আছে, জানার কিছু আছে? আচ্ছা, তাহলে আমি তাহলে বলি লাস্ট কথা শুনেন। এখন আজকে যেগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে মানে পাওয়ার সিস্টেমে একদম বেসিক বলতে কি এই জিনিসগুলো আপনি জানতে হবে যে পাওয়ার সিস্টেমটা কিসের মাধ্যমে চলে, ট্রান্সমিশন, জেনারেশন আর ডিস্ট্রিবিউশন, এটার মধ্যে কি কি ইনক্লুডেড আছে সেটাও আপনারা জানছেন। এখন এটার মধ্যে আমি ট্রেন্ডিং কিছু জিনিস দেখাইছি না, কি কি এগুলো কি ছিল ট্রেন্ডিং, এগুলো কিন্তু টি-শার্টও ছিল না, ট্রেন্ডিং সংসও ছিল না। ট্রেন্ডিং কি ছিল, ট্রেন্ডিং কিছু সিস্টেম ছিল যে সিস্টেম দিয়ে কি হয় বর্তমানে ভালো মনে করেন যারা মডার্ন কান্ট্রি এরা হচ্ছে কি ইউজ করতেছে, ট্রান্সমিশনে ইউজ করতেছে, ডিস্ট্রিবিউশনে ইউজ করতেছে, আবার কোথায় জেনারেশনে ইউজ করতেছে। তো এইখানে যে ট্রেন্ডিং যে আইটেমগুলো ছিল এই ট্রেন্ডিং আইটেমগুলো দিয়ে আপনি একটা অ্যাসাইনমেন্ট দেবেন। আপনার দুটো অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আমি আপনাদের কিছুক্ষণ পরে পোর্টালে না আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দেব, ঠিক আছে? এই ট্রেন্ডিং গুলো দিয়ে আপনারা একটা অ্যাসাইনমেন্ট দেবেন। এই অ্যাসাইনমেন্টে হচ্ছে কি কি, যেমন একটু যদি আমি যেমন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের এই যে মডার্ন ট্রেন্ড, স্যার কম্পিউটারে করে দিবা অ্যাসাইনমেন্ট? কম্পিউটারে দিলে তো আপনাদের তো কম্পিউটারের থেকে বেশি চালাক, সেটা তো আমি জানি। হ্যাঁ, সুবিধা দিয়ে তো বড় কথা না, আমি তো যেটা সবসময় বলি কিন্তু জানি না, আমি খুব ভালোভাবে জানি যে আপনারা টাইপ করেন বা কপি করেন, আমি তো বলি যে যা ইচ্ছা করতে পারি কিন্তু বুঝে শুনে করি, কিন্তু এটা আপনারা কেউ করবেন না সেটাও আমি জানি। যে কারো যদি ইচ্ছা থাকে যে বুঝে বুঝে কপি করব করিয়েন, আপনাদেরই ভালো হবে, ঠিক আছে? আর ওই ধরেন আর একটা দেখে শুধু হাতে লিখলাম, হাতে লেখার সময় আমি একদম আনকনসাস,
হ্যাঁ, তাতে কোনো লাভ হবে না হাতে লিখে, বুঝছেন? এখন আপনারা করবেন কি, গুগলে সার্চ করবেন, কপি করবেন, হ্যাঁ, আবার দেখা যাবে যে আমার স্লাইডটা আপনার চ্যাটজিপিটি আপলোড দিবেন, দিয়ে বলবেন এই ট্রেন্ডিং কোথায় কোথায় লেখা আছে ওই স্লাইডের যে হচ্ছে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোতে একটা অ্যাসাইনমেন্ট লিখে দাও, হ্যাঁ, আবার দেখবেন যদি বলে যে হাতে হাতে লিখতে বলবেন যে হ্যান্ডরাইটিং ফরম্যাটে লিখে দাও, সেটাও দিবে, হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধিগুলো তো আপনাদের আছে, বুঝছেন, সেটা জানি, তো দিয়ে দিলাম, কারণ এই জিনিসগুলো আমি ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে? তো দেখেন, সিরিয়াসলি দেখেন, যেটা হচ্ছে আপনার ট্রেন্ড, যে আপনার তিনটাতে ট্রেন্ড আছে, কি কি? জেনারেশনে আছে, ট্রান্সমিশনে আছে, ডিস্ট্রিবিউশনে আছে। যে কয়টা পয়েন্ট আছে এই কয়টা পয়েন্ট ইলাবোরেটলি লিখবেন, ঠিক আছে? এগুলো কি কিভাবে কাজ করে লিখবেন, বড় হবে সমস্যা কি, আপনার যখন হাতে লিখতে বলে নেই, আপনি লিখবেন হচ্ছে এগুলো, আপনাকে আমি বলে দিচ্ছি শুনেন, চ্যাটজিপিটিতে দিবেন না, আপনারা এগুলো গুগলে সার্চ করবেন, সার্চ করে এগুলো ওয়েবসাইট পাবেন, ইয়া পাবেন, এগুলো থেকে একবার পড়বেন, একবার পড়ে ওখান থেকে কপি করে আপনার পেজে বসাবেন, ঠিক আছে? দেখেন, আপনাদেরকে আমি কপি করার পারমিশন না, কপি করার বুদ্ধি আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আর ভিডিও লেখা শিখে হ্যাঁ, সমস্যা কি? ভালো ভালো কথা, খারাপ কিছু না, একটা আর্ট, ঠিক আছে? আপনারা চ্যাটজিপিটিতে দেবেন না, আপনারা গুগলে সার্চ করবেন, একবার থ্রোলি পড়বেন, পড়ে ওটা কপি করবেন, কপি করে আরেকবার পড়বেন যে লেখাগুলো লিখছেন এগুলো ঠিক আছে নাকি, হ্যাঁ, আবার ওই সামারিটা এটা সেটা আবার কপি হয়ে আসছে নাকি, দিয়ে আপনারা একটা অ্যাসাইনমেন্ট দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের। অ্যাসাইনমেন্ট কি হার্ড কপি দেওয়া কি স্যার নাকি হচ্ছে না না না, অবশ্যই হার্ড কপি দেবেন, কি ডিস্ট্রিবিউশন টপিকটা উপরে লিখবো স্যার? না, তিনটা জিনিস আছে, তিনটাতে ট্রেন্ডস বলে আপনার স্লাইড আছে, একটা হচ্ছে ট্রান্সমিশনে আছে, জেনারেশনে আছে, ডিস্ট্রিবিউশনে আছে, এই তিনটাতে কি কি আছে? টোটাল হয়তো বা 9-10টা টার্ম হতে পারে, চারটাতে তিনটা, এটাতে তিনটা, আর একটা কোথায়, এটাতে তিনটা আছে, এটা তিনটা, তাহলে কত? 3 6টা 10টা আছে, ঠিক আছে? 10টা আছে, তো 10টার মধ্যে আপনারা দেবেন, কবে দেবেন বলেন? নেক্সট মানে নেক্সট শনিবার। স্যার এগুলো কি সবটাই কি হতে হবে? ট্রেন্ড যে হচ্ছে আপনার পার্সে তো দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে এইখানে তো পয়েন্টগুলো আছে, বুলেট পয়েন্টগুলো, এইটা সম্পর্কে ডিসক্রিপশন লিখবেন, আপনি ডিসক্রিপশন লিখবেন, বুঝতে পারছেন?